আমি জিজ্ঞেস করলাম, "কার শরীর? কিসের শরীর? কি বলছেন আপনি এসব?" তখন উনি বলে, "তুমি এখানে মডেল হইতে আসছো না? এভাবেই মডেল হওয়া লাগে। আমি এখানকার ডিরেক্টর।" এসব বলে উনি ধীরে, ধীরে আমার দিকে এগিয়ে আসতে শুরু করে। আমাকে চেপে ধরে। আমি দুবার রুম থেকে বের হওয়ার চেষ্টা করেও পারিনি। কারণ রুম বাইরে থেকে লক করা ছিল। ওই লোকের বয়স আমার বাবার বয়সী। উনি প্রচণ্ড মদ খেয়ে আর কিছু ওষুধ খেয়েছিলেন। প্রায় ৩০ মিনিটেরও বেশি সময় উনি আমার উপর অত্যাচার করেন। এরপর আমি অজ্ঞান হয়ে যাই। এতটা ভয় আমি জীবনে কোনোদিন পাইনি। আমার শরীরে জ্বর চলে আসে। আমাকে সেখান থেকে রিপন বের করে, কিন্তু আমার কিছুই মনে নেই। তখন প্রায় ৬টা বাজে। আমার বাড়িতে আমার খুব বেশি খেয়াল না নিলেও আমাকে ৫টা নাগাদ বাড়ি ফিরতেই হতো। আমি বাসায় গিয়েছি, কিন্তু আমার কোনো জ্ঞান ছিল না। রিপন বাসায় বলে গিয়েছে আমি হঠাৎ পড়তে, পড়তে গিয়ে জ্বরে অজ্ঞান হয়ে যাই। পরের দিন সকালে আমার জ্ঞান ফেরে। বড় আপু, দুলাভাই আমার কাছে জানতে চায় আমার সাথে ঠিক কি হয়েছিল। আমার অবস্থা দেখে আমার বাবা-মা কিছু না বুঝলেও তারা ঠিকই বুঝতে পারে। আমি ভয়ে কিছুই বলিনি সেদিন। এরপরে আসলে আমার মেজো আপুর বিয়ে। মেজো আপুর বিয়ে হচ্ছিল এক পুলিশ অফিসারের সাথে। আমি সেদিন সে ট্রমা থেকে বের হতে পারিনি। আমার প্রায় ৭ দিন সময় লেগেছিল সুস্থ হতে। সুস্থ হতেই আমি আবার রিপনের বাড়ি যাই। এতদিন সে আমার ফোন ধরেনি, কোনরকম যোগাযোগ করেনি আমার সাথে। রিপন আমাকে দেখেই খুব অস্বস্তিতে পড়ে যায়। আমি সেটা বুঝতে পারি তার চেহারা দেখে। আমি তার কাছে গিয়ে জানতে চাই যে সে কেন আমার সাথে এমন করল? তখন সে আমাকে মুখে কিছুই বলল না। আমাকে কিছু ভিডিও দেখায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমি বলেছিলাম তার বাসায় একদিন আমি অনেকগুলা জামাকাপড় পরে দেখছিলাম। সেদিনের ফুটেজ। আমি এতদিন পরে পুরাটা বাসায় তাকিয়ে দেখলাম যে তার পুরা বাসায় সিসি ক্যামেরা লাগানো। এতদিন আমি খেয়ালই করিনি এই বিষয়টা। আমাদের প্রতিদিনের প্রত্যেকটা কার্যকলাপ তার ক্যামেরাতে রেকর্ড করা আছে। বলল, "বেশি জানতে চাইলে এই সবকিছু ইন্টারনেটে ছেড়ে দিব।" আমি এ কথা শুনে পাগলের মতো হয়ে যাই। কি করব? কি হচ্ছে? কিছুই বুঝতে পারছিলাম না। আমাকে জানালো, কাল থেকে যেন রেগুলার দুপুরে বারে যাই আর যা, যা করা দরকার সেটাই যেন করি। প্রতিদিন অনেক ক্লায়েন্ট আসে। আমার শিফট কম, ৫ ঘন্টার মতো। এর মধ্যে ২ ঘন্টা ডান্স করি আর বাকি ৩ ঘন্টা ক্লায়েন্ট সামলাই। প্রতিদিন ২ টা করে ক্লায়েন্ট সামলাতে হতো। জানি না কি হচ্ছে। প্রায় ১ মাস আমি সেখানে গিয়েছি। প্রায় ৪০ থেকে ৪৫ জন পুরুষের সঙ্গ দিয়েছি। এসব চিন্তা করলেও আমার শরীরে এক ধরনের ঘেন্না লাগতো ১ম। এখন আর লাগে না। হ্যাঁ, আমার দোষ। আমি নিজেই রিপনের কাছে নিজেকে ধরা দিয়েছি। কিন্তু আমি কি নিজের শরীর কখনো বিক্রি করতে চেয়েছিলাম? চাইনি তো। ১৫ বছরের একটা মেয়ে শারীরিক চাহিদার কিই বা বোঝে? এই ১ মাসে আমি প্রায় ৳৫০,০০০ মতো পেয়েছি। আরো অনেক বেশি টাকা আসতো। 50% তো রিপন এবং তার বন্ধুরাই রেখে দিত। আমাকে বাকি 50% দিত। এর মধ্যে একদিন বারে অনেকগুলা ফটোগ্রাফার আসে, খুব নামকরা ফটোগ্রাফার। আমি দেখতে পাই, কিন্তু বেশ নামকরা ছিলাম তখন আমি। সেখানে আমাকে সবাই সুবর্ণা নামে চিনত। গত কয়েক মাস ধরেই রুবেল আমাকে ফোন দিত, কিন্তু আমি ফোন ধরতাম না। আসলে ওর সাথে কথা বলার আমার কোনো মুখ ছিল না তখন। তারপর সেদিনই একটা unknown নাম্বার থেকে সে আমাকে ফোন দেয়। আমি সাথে, সাথে ফোনটা ধরি। ফোনটা ধরার ১ মিনিট
সে কোনো কথা বলে না। হাউমাউ করে কেঁদে ফেলে। আমি জিজ্ঞেস করলাম, "কি হইছে?" আমাকে সে জিজ্ঞেস করে আমার কিসের অভাব ছিল? আমি কেন এই কাজ করছি? আমার বুকের ভেতরটা কেমন যেন একটা মোচড় দিয়ে ওঠে তখন। আমার বাসায় কেউ এই ব্যাপারে কিছু জানতো না। আর রুবেল কিনা অস্ট্রেলিয়া বসে এসব জানল। আমি অবাক হয়ে ভান করলাম যে, "কি কাজ?" আমাকে কিছু ছবি পাঠালো রুবেল। ছবিগুলো আজকেরই তোলা। আমি চুপ করে রইলাম। রুবেল সবটা জানতে চাইলে ওকে আমি সবটাই খুলে বললাম। হঠাৎ শুনলাম রুবেল বমি করছে। বমির শব্দ শোনা যাচ্ছে। আমার প্রতি তীব্র ঘৃণার ফলাফলই হয়তো তার বমি আসছিল। আমাকে রুবেল শুধু এটুকুই বলেছিল সেদিন, "কোহিনূর, এই জীবনে তোমাকে ১ম ভালোবেসেছিলাম। জীবনে আর কিচ্ছু চাই নাই, যতটা তোমাকে চাইছি। এই বিদেশে এসেছি ৫ মাস। কোনোদিন এমন হয় নাই যে আমি একবারের জন্য তোমাকে ভাবি নাই। তোমাকে ঘিরেই এই বিদেশে আসা। যেন তোমার বাবা-মা তোমাকে আমার হাতে তুলে দেয়। আপত্তি না করে। আজ তুমি আমাকে কোথায় এনে দাঁড় করালে? কেন করলে এমন? এই বয়সে তুমি কি করে পারলে এসব করতে? আমি কিছুই ভাবতে পারছি না।" আমার মাথা কাজ করছিল না তখন। শুধু রুবেলকে বললাম যে, "পারলে আমাকে ক্ষমা করে দিও। আমাকে ভুলে নতুন জীবন শুরু করো।" তারপর ফোন কেটে দিই। রুবেলকে নিয়ে আমার কখনোই খুব বেশি একটা পিছুটান ছিলও না। কিন্তু ওদিন এসে একটা ফোন কল কেমন যেন আমার বুকের ভেতর একটা ছটফটানি শুরু করে দেয়। ভাবতে লাগলাম, আমার জীবনটাও তো সুন্দর হতে পারত। কেন আমার রিপনের সাথেই পরিচয় হয়? কেন আমি ওর ডাকেই সাড়া দেই? কেনই বা আমি মডেল হওয়ার ফাঁদে পা দেই? জানি না, এসবের উত্তর আজ নেই আমার হাতে। জীবন তখনও চলমান, থেমে যায় নাই। কারো জীবন কোনো কিছুর জন্যই আসলে থেমে থাকে না। জীবন চলে তার নিজস্ব গতিতে। এরপর সবকিছু খুব দ্রুত ঘটতে থাকে। কারণ চুরির ১০ দিন, গৃহস্থের ১ দিন। একদিন ধরা পড়লাম আমার বাবার হাতে। বাবা সেদিন বাড়ির নিচে গিয়েছিল অফিসের কোনো একটা কাজে। আমি একেবারে হাতে নাতে রিপনের সাথে ক্লায়েন্টের কাছ থেকে টাকা নেওয়ার সময় বাবার চোখে পড়ে যাই। বাবা বাড়িতে নিয়ে আমাকে জিজ্ঞেস করে। আমি তখন কিছুই বলতে পারিনি। আহ নিজের বাবা-মা তো, কি করে উনাদের সামনে এসব কথা বলি? কিছুই বলতে পারিনি। তারপর আমি নিজেই বের হয়ে রিপনের কাছে চলে যাই। রিপন সেই সময় আরেকজনের সাথে আমাকে বিদেশ পাঠানোর ব্যাপারে কথা বলে, এবার আমার সিঙ্গাপুরে যাওয়ার পালা। আর রিপন যাচ্ছে আমার সাথে, আমরা স্বামী-স্ত্রী হিসাবেই যাচ্ছি। সিঙ্গাপুরে যাওয়ার দিন আমি একবার বাড়ি গিয়েছিলাম। আমার সেজো বোনটা তখন কলেজে পড়তো। আমার থেকে ৩ বছরের বড়। সে আমাকে দেখে খুব কান্না করেছিল। বড় ২ আপু খুব ভালো আছে। কিন্তু বাবা-মা আর কোনোদিন আমার মুখ দেখতে চায় না। দেখতে চাইবেই বা কেন? আমি তো নিজের মুখই নিজে আয়নায় দেখতে পারছিলাম না। কতদিন, কত বয়স গেল, কত কিছু। আর পারছি না আমি আর জীবন নিয়ে। এই জীবন আমাকে কোনো মুক্তি দেয় না। জানি না কেন মুক্তি দিচ্ছে না। পরে কবেই বা মুক্তি পাবো। আমি মাঝে, মাঝে চাই একটা ব্রিজের উপর থেকে লাফ দিই। নিজেকে শেষ করে দিই। কিন্তু পারি নে। বাস্তবতায় ফিরে আসি। আমার সঙ্গে রিপন, আমরা একসঙ্গে সিঙ্গাপুর যাই। স্বামী-স্ত্রীর মতোই থাকতে শুরু করি। শুধু যাওয়ার পরে সেখানে একটা বারের ডান্সের কাজ শুরু করে দিই। আমাদের দেশে ক্লায়েন্ট সামলানো যতটা সহজ ছিল, ওখানকার ক্লায়েন্টরা এত ইজি না। অনেকে ১ম এ কিছুক্ষণ পেটাতেন। এতে নাকি তাদের শরীরের চাহিদা মেটে অনেকটা, যার বিনিময়ে অনেক টাকা দিত। তখন আমার টাকার প্রতিও ঘেন্না চলে আসে। দেশে থাকলে টাকার প্রতি ঘেন্না চলে আসে। আসলে টাকা তো তাদের দরকার যাদের সুন্দর জীবন থাকে, সুন্দর সংসার থাকে, টাকা খরচ করার জায়গা থাকে। আমার টাকা নিয়ে তো আমি রিপনকে দেই। সে কি করে না করে আমি কখনো জানতেও চাইনি। ইদানিং রুবেলকে খুব মনে পড়ে।
রুবেলের জন্য বুকটা কেমন হা হা করে ওঠে। মাঝে মাঝে মনে হয় জীবনটা তো রুবেলের সাথেই কাটাতে পারতাম। এর মধ্যে একদিন এক বিদেশি বাংলাদেশি ভাইয়ের চোখে ধরা পড়ে গেলাম। সে আমাকে এই কাজ থেকে সরে আসার অনুরোধ করলো। এখানে নাকি অনেক ডান্সার অনেক সময় মেরে ফেলে, তারপর নাকি লাশও খুঁজে পাওয়া যায় না। আমাকে তার অফিসে কাজ দেবে বলেও বের করে আনে। আমি রিপনকে সাফ জানিয়ে দিই যে আমি আর এই ধরনের কাজ করব না। শরীর যা করার তা করুক। শরীর তো এমনিও দুনিয়া মানুষ দেখেছে, আর দেখলেই কি হবে? রিপনও এখন কেমন যেন আমার বাধ্য হয়ে গেছে। যা বলি তাই সে শুনে। তারপর ওই ভাইয়ের অফিসে আমাকে অফিস সহায়ক হিসেবে নিয়োগ দেয়। উনি বাংলাদেশী ছিলেন। উনার অফিসে প্রায় সবাই বাংলাদেশী। এর মাসখানেক পরে সেই অফিসের বসের চোখে আমি পড়ে যাই। কেন জানি না, আমাকে কিছুতেই কোনো জায়গাতেই পুরুষরা কেন জানি আমাকে শান্তি দিতে চায় না। আমার দিকে তাদের একটা খারাপ নজর থেকেই যায়। আমি আর পারি না। দেশে চলে আসার সিদ্ধান্ত নেই। এখন রিপন আমার সাথেই থাকে। আমিও কেমন যেন কোথাও যাওয়ার ইচ্ছাশক্তি আর খুঁজে পাই না। বাবা মারা গিয়েছেন গত বছর। মাঝে মাঝে বাড়িতে যাই। মাকে কিছু টাকা দিয়ে আসি। আমার টাকার অভাব নেই, কিন্তু অভাব আছে শান্তি। নিজের শরীর থেকে একটা গন্ধ পাই সবসময়। হয়তো যতদিন বেঁচে থাকবো এই গন্ধ আমার থেকেই যাবে। আমার এখন আর কিচ্ছু ভাল লাগে না। দেশে একটা বুটিক হাউস দিয়েছি, কিন্তু মন বসাতে পারি না। বেকার বসে থাকি। কয়দিন আগে দেখলাম রুবেল দেশে এসেছে, বিয়ে করেছে, ছোট একটা মেয়ে আছে ওদের। মাঝে মাঝে ভাবি আমার জীবনটাও তো ওরকম হতে পারতো। আমাকে রুবেল দেখিনি, মাস্ক পরেছিলাম। সামনে দাঁড়ানোর মতো মুখ নাই আমার। জীবন আজ কিছুই আমার কাছে অবশিষ্ট নেই। নতুন করে গোছানোরও সুযোগ নেই। আমি কতটা অসহায় ভাবতে পারতেছেন আপনি? আমার বয়সী অনেকে তো বিয়েও হয়নি এখনো। জীবনের সূচনাও হয়নি। আর আমার এই ১৪ বছরের জীবনে যতগুলো ঘটনা ঘটেছে, অনেকের ৭০ বছরেও তেমন কোনো পরিবর্তন ঘটে না। আমার নিজের মার জীবনের পরিধি এর থেকেও ছোট হবে। আপনাদের সাথে আজ আমার গল্প শেয়ার করার একটাই কারণ, আপনারা নিজেদের জীবন কিছুতেই এভাবে শেষ হতে দিবেন না। কোনো কিছু প্রলোভন যেন আপনার জীবনকে ধ্বংস করতে না পারে। মনে রাখবেন সবাই।